নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন শোনাচ্ছিলাম সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলী। আজ এই উপন্যাসের প্রথম ভাগের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন উপন্যাসের অন্তিম পর্ব শুরু করি। পাড়ায় 4-5টি নূতন বাড়ি তৈরি হইতেছে। শহরতলির পরিবর্তন আরম্ভ হইয়াছে কয়েক বছর আগে। দিন দিন পরিবর্তন যেন দ্রুততর হইয়া উঠিতেছে। শহরের লোক শহর ছাড়িয়া শহরতলিতে বাস করিতে আসিতেছে। এ কি একটা নূতন ফ্যাশন? ভবানীপুর কালীঘাটের মতো যেখানে ধনঞ্জয়ের মতে এককালে দিন দুপুরে শিয়াল ডাকিত, এই শহরতলিকেও শহর ক্রমে ক্রমে গ্রাস করিয়া ফেলিবে? 10-12 বছর আগে এই অঞ্চল কি ছিল, এখন কি দাঁড়াইয়াছে ভাবিলেও যশোদা অবাক হইয়া যায়। কাছাকাছি যে প্রকাণ্ড একটা শহর আছে, তখন তাই বাকে ভাবিতে পারিত? ছড়ানো বাড়িঘর, মেটে পথ, ডোবা পুকুর, বাঁশঝাড়, এ সব কিছুরই অভাব তখন ছিল না। সত্যপ্রিয়র বাগান বাড়িটা ছিল প্রায় জঙ্গল। বাগান বাড়ির দক্ষিণ দিকে কয়েক ঘর গরিব মুসলমানের একটি বস্তি ছিল। বছর 3 আগে তারা যে কোথায় উঠিয়া চলিয়া গিয়াছে আর জানা যায় না। বোধহয় শহরতলির উত্তর দিকে যে নূতন মুসলমান পল্লীটি গড়িয়া উঠিয়াছে সেইখানে গিয়া বসবাস আরম্ভ করিয়াছে। এ পাড়ায় আগেকার সেই ভাঙা ঘরের বাসিন্দা শ্রমিক শ্রেণীর গরিব মুসলমানদের বদলে এলোমেলোভাবে কয়েকটা পাকা বাড়িতে কয়েক ঘর ভদ্র মুসলমান পরিবার আসিয়াছে। এরা সকলেই চাকুরিজীবী। পরিষ্কার বেশভূষা করিয়া পরিশ্রমের অভাবে বেঢপ শরীর লইয়া 9টা-10টার সময় প্রত্যেক দিন এদের ট্রামের উদ্দেশ্যে ব্যস্ত হইয়া ছুটিতে দেখিলে সেই অশিক্ষিত নিম্ন শ্রেণীর মুসলমান পরিবার কয়েকটির জন্য যশোদার কষ্ট হয়। তবে শহরতলির ধীরে ধীরে শহরে পরিণত হওয়ার বিরুদ্ধে যশোদার কোনো নালিশ নাই, যদি তার মনের মতো শহরে পরিণত হয়। এ বিষয়ে বড় আশ্চর্য ও নিখুঁত কল্পনা আছে যশোদার। তার এই পাড়াকে কেন্দ্র করিয়া এই শহরতলিকে সে বড় শহরটির সঙ্গে সংলগ্ন একটি সুবিন্যস্ত পরিচ্ছন্ন সুশ্রী নগর রূপে কল্পনা করিতে পারে। সে নগরে পল্লী সবুজ রূপের বাহুল্য নাই। নগরবাসীর জীবন পল্লীবাসীর জীবনের মতো সহজ সরলও নয়। পল্লীর সঙ্গে যশোদার যথেষ্ট পরিচয় আছে, কিন্তু পল্লীর রূপ তার চোখে পড়ে না। ঝোপ ঝাড় জঙ্গল, পচা জলের ডোবা পুকুর, নোংরা পথঘাট, জীর্ণ ঘরবাড়ি, ক্ষেত খামারের মন ভুলানো চোখ জুড়ানো শ্রী তার মানস নয়নে পর্যন্ত অতি বিশ্রী ঠেকে এবং ঘষা পড়ার অভাবে পল্লীবাসীটির বুদ্ধিটা একটু ভোঁতা বলিয়াই শহরবাসীর চেয়ে তাদের সরলতা কেন বেশি হইবে যশোদা বুঝিতে পারে না। সংকীর্ণ জগতে একঘেয়ে অনারম্ভ জীবনযাপন করে বলিয়াই জীবনটাই বা তাদের শহরবাসীর চেয়ে সহজ হইবে কেন, তাও যশোদা বুঝিতে পারে না। পল্লীবাসীরাও তো কম গরিব নয়। যশোদার কল্পনার নগর তাই শহররূপী গ্রাম নয়, শহরই বটে। নগরের পথে ট্রাম চলে, পথের দুপাশে 5-7 তলা বাড়ি থাকে, দোকান থাকে, সিনেমা থাকে, পার্ক থাকে, গলি থাকে, হাজার হাজার মানুষ থাকে, অনেক কিছুই থাকে শহরের। কেবল সেই সঙ্গে সঙ্গে থাকে সামঞ্জস্য। বড় বাড়ির আড়ালে ছোট বাড়ির ফাঁপড় লাগে না, গলিগুজির গোলক ধাঁধা থাকে না, নাকেও লাগে, গায়েও ন্যাপটাইয়া যায় এমন ভ্যাপসা দুর্গন্ধ কোনো গলিতে কোনো বাড়িতে পাওয়া যায় না। আর সত্যপ্রিয় অবশ্য মোটরে চড়িয়াই বেড়ায় যশোদার নগরে। কিন্তু যশোদা যে কুলি মজুরদের সঙ্গে ঘর করে, তারা পেট ভরিয়া খাইতে পায়, পরিষ্কার জামা কাপড় পরিতে পায়, দরকার মতো স্ত্রী পায়, জীবনটা উপভোগ করিবার মতো অবসর পায়। আর মনে মনেও তার আদরের হতভাগাগুলোকে পাওয়াইয়া দেবার ব্যাপারে যশোদা তেমন পটু নয়। কত কিছু কাম্য আছে মানুষের, কত কিছু পাইতে পারে মানুষ, কত কিছু পাইয়াছে মানুষ, কিন্তু এদের দেওয়ার সময় যশোদা যেন সে সমস্তের হদিশ পায় না। এদের যেন ধন মান স্বাস্থ্য সুখ তেজ শক্তি জ্ঞান বুদ্ধি রূপ যশ
এ সমস্তের সত্যই দাবি থাকিতে নাই, কিন্তু এদের পেটের জ্বালা, রোগ, শোক, দুঃখ, গ্লানি, অভাব, অভিযোগ, মনোবিকার এ সমস্ত ম্যাজিকের মতো দূর করিয়া দিবার ক্ষমতা যশোদার কল্পনার আশ্চর্য রকম আছে। এদের দুর্দশা দেখিতে দেখিতে কল্পনা বোধহয় তার হইয়া গিয়াছে ভোঁতা, তাই অসম্ভব স্বপ্ন সে দেখিতে পারে না। ভিখারিকে রাজা হওয়ার আশীর্বাদ করিতে যে কেউ তাকে বারণ করে নাই, এটা ভুলিয়া গিয়া শুধু বলিতে পারে, আহা, খোঁড়া পা নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ, তোমার কষ্ট কমুক, তোমার দুঃখ দূর হোক। খোঁড়া ধনঞ্জয়ের কাঠের পা আসিয়াছে। পাড়ায় চাঁদা তুলিয়া আর নিজে কয়েকটা টাকা দিয়া যশোদাই তাকে কৃত্রিম পাটি কিনিয়া দিয়াছে। যশোদার শত্রু আর ছেলেবেলার সখী কুমুদিনী 4 আনা চাঁদা দিয়া বলিয়াছে, আর কেন ভাই, এবার মায়া কাটিয়ে বিদেয় দে, লোকে যে নিন্দে করছে ভাই। কেন নিন্দে করছে? কিসের নিন্দে? কচি খুকিটি কিনা বোঝো না কেন নিন্দে করছে? কিসের নিন্দে? যশোদার ন্যাকামিতে ক্ষুব্ধ হইয়া মুখ নাড়া দিলেও কুমুদিনী বুঝাইয়া বলে যে মানুষটা যতদিন 2 পায়ে খাড়া ছিল, চেহারা যেমন হোক 10 জনের 1 জন হইয়া বাড়িতে বাস করিত। লোকে হাসি তামাশা করিলেও তেমন কিছু বলিত না, হয়তো ভাবিতও না। কিন্তু এখন পা কাটা যাওয়ার পরেও যশোদা যদি তাকে ঘরে রাখিয়া পোষে, সকলকে অবহেলা করিয়া কেবল তাকে নিয়াই দিনরাত মাতিয়া থাকে, কাঠের পা কিনিয়া দিবার জন্য সকলের কাছে চাঁদা পর্যন্ত আদায় করিতে শুরু করে, যশোদা ফোঁস করিয়া ওঠে। কেন, সেবারে গগনার পা কাটা গেলে ঘরে রেখে পুষিনি তাকে? কাঠের পা কিনে দিইনি চাঁদা তুলে? কুমুদিনী বিজ্ঞের মতো বলে, সে হলো আলাদা কথা। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলে, যাকগে ভাই, যা খুশি করগে ভাই, তুই কলঙ্কে আর ডর কি তোর? বোঝার ওপর শাকের আঁটি বই তো নয়। ছেলেবেলা সই পাতিয়েছি তাইতে বলা, নয়তো আমার কি এলো গেল। সামনাসামনি এমনভাবে কথা কুমুদিনী সচরাচর বলে না। 4 আনা চাঁদা দিতে হওয়ায় গায়ে এত জ্বালা ধরিয়াছে নাকি তার? কে জানে, হয়তো ধনঞ্জয় আর তাকে নিয়া সত্য সত্যই খুব একচোট আলোচনা, গবেষণা আর নিন্দা চলিতেছে। তারপর যশোদার কানে আসে, এ কাজে সুধীরের উৎসাহই নাকি সকলের চেয়ে বেশি। সত্য মিথ্যা কত কথাই যে সে রটাইয়া বেড়াইতেছে। এখনো সুধীরের ক্ষোভ থাকিবার কোনো কারণ যশোদা ভাবিয়া পায় না। কালোকে নিয়া সে বরং এমন মশগুল হইয়া পড়িয়াছে যে দেখিয়া শুনিয়া মনে হয় অল্পের জন্য যশোদার হাত হইতে রেহাই পাওয়ার জন্য অদৃষ্টকে তার ধন্যবাদ দেওয়াই বেশি স্বাভাবিক। সুধীরের যে পরিবর্তন ঘটিয়াছে, গ্রীষ্মের তৃষ্ণাতুর পশুর একেবারে শ্রাবণের ধারা জলে লুটোপুটি করার মতো। দেখিলে হাসিও পায়, করুণাও হয়। ছায়ার মতো যে যশোদার সঙ্গে সঙ্গে থাকিত, উদ্ভ্রান্ত দৃষ্টিতে যশোদার চলাফেরা লক্ষ্য করিত, মুখ দেখিলে মনে হইত এই বুঝি সর্বনাশ ঘটিল। বহুদিনের উপবাসী বাঘের মতো এই বুঝি সে ঝাঁপাইয়া পড়ে হুঙ্কার দিয়া যশোদার ঘাড়ে। সেই সুধীর এখন যশোদার ধারের কাছে ভিড়িতে চায় না, কেবলই এড়াইয়া চলিবার চেষ্টা করে। সামনে পড়িলে এদিক ওদিক তাকায়, আর কখনো কখনো বোকার মতো একটু হাসে। আরো বেশি বোকার মতো জিজ্ঞাসা করে, কি খবর চাঁদের মা? চালচলন বদলাইয়া গিয়াছে সুধীরের, মেজাজ নরম হইয়াছে। শুকনো বাকলের মতো রুক্ষ কঠিন মুখের চামড়ার ভিতর হইতে একটা কোমল আস্তরণের হদিশও যেন পাওয়া যাইতেছে না। একটি কালো সোনার কাঠির ছোঁয়াচে মানুষটার মধ্যে যেন পলকে পলকে পরিবর্তনের ভেলকি আরম্ভ হইয়া গিয়াছে। নিন্দে নাকি করে বেড়াচ্ছ তুমি আমার? সুধীর জবাব দিবার আগে কালো তাড়াতাড়ি বলে, না দিদি না, মিথ্যে লাগিয়েছে তোমার কাছে মানসে। যশোদা চোখ পাকাইয়া বলে, তুই চুপ কর ছুঁড়ি, তোকে বলিনি আমি। কেউ কেউ করতিস 2 দিন আগে কুকুর বাচ্চার মতো, বড় মুখ ফুটেছে না? সুধীর ক্ষুব্ধ হইয়া বলে, গাল দিও না চাঁদের মা। কতবার কত কারণে রাগ করিয়াছে যশোদা। এমন কালো মেঘের ছায়া কে কবে তার মুখে ঘনাইয়া আসিতে দেখিয়াছে? গাল দেব না? গাল দিতে বারণ করলে? কথা কইলে যদি না সয়, যাও না চলে এখান থেকে। কে মাথার দিব্যি দিয়েছে থাকতে? পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে গটগট করে বেরিয়ে যাও দুজনে।
বলিয়া যশোদা নিজেই গটগট করিয়া বাহির হইয়া যায়। পরক্ষণে ফিরিয়া আসিয়া অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলে, আজ পর্যন্ত একটি পয়সা দিলে না, এমনি করে তো দেনা শোধ হবে না সুধীর। আজকে ভাড়া চুকিয়ে দিও, ও মাসের আর 5টি টাকা দিও দেনার জন্যে। আচ্ছা, 5টা না পারো 3টে টাকাই দিও। তারপর যশোদার রাগ কমিবার সময় দিয়া রাত্রে কালোকে সুধীর তার কাছে কাঁদা কাটা করিতে পাঠাইয়া দেয়। সুধীর নয়, অনেকেই তার নিন্দা করিতেছে, এ খবরটা আবিষ্কার করিয়া যশোদার রাগটা কমিয়া আসায় কালোকে সে বলিয়া দেয় যে, আচ্ছা যা, মাইনে পেলে দিতে বলিস। এতদিন ধনঞ্জয়কে যশোদা ঘরে ভাত দিয়ে আসিয়াছে, আজ বাহিরে আসিয়া সকলের সঙ্গে বসিয়া খাইবার ডাক পড়িল। উঠতে পারি না যে চাঁদের মা। খুব পারবে, চেষ্টাই করে দেখো পারো কিনা। বড় লাগে চাঁদের মা। পেট্থম পেট্থম লাগবে না, তাই বলে শুয়ে বসে দিন কাটালে চলবে নাকি? অভ্যাস করতে হবে না চলাফেরার? উঠলে যে মাথা ঘোরায় চাঁদের মা, পেট্থম পেট্থম মাথা একটু ঘোরায়। আজ যশোদার প্রথম খেয়াল হল ধনঞ্জয় সত্যই বড় বেশি আহ্লাদে হইয়া পড়িয়াছে। আদুরের ছেলের মতো তার ঘ্যান ঘ্যানানির অন্ত নাই। নিজের দুধদৃষ্টের কথা ছাড়া মুখে তার কথা শোনা যায় না। পা কাটা যাওয়ায় যন্ত্রণায় সে যত না কাতরাইয়াছিল, এখন পায়ের ঘা শুকাইয়া আসিবার পর নিজের পোড়া কপালের নিন্দা করিয়া সে যেন তার চেয়ে বেশি কাতরায়। তার কথা বলার ভঙ্গিতে যেন ভিক্ষুকের সকরুণ আবেদন নিবেদনের ধ্বনি শোনা যায়। এত যে আরামে যশোদা তাকে রাখিয়াছে, এত সেবা যত্ন করিতেছে প্রাণপাত করিয়া, কাছে বসিয়া ঘণ্টার পর ঘণ্টা তার একঘেয়ে নালিশ শুনিয়াছে আর আশা ও ভরসার কথা শুনাইয়াছে, কিছুতেই ধনঞ্জয়ের তৃপ্তি হয় নাই। সহানুভূতির উগ্র পিপাসা কমে নাই। নিজের দুঃখের কথা বলিতে বলিতে সে অহরাত্র কাঁদিতে চায়, সেই সঙ্গে কাঁদাইতে চায় পৃথিবীর সমস্ত মানুষকে। যশোদার কাছে তার যে কৃতজ্ঞ হওয়া উচিত, এ কথাটিও যেন সে ধীরে ধীরে ভুলিয়া গিয়াছে। যশোদার কাছে এসব যেন তার পাওনা ছিল। পা কাটিয়া পঙ্গু হওয়ার জন্য তার এই দাবি জন্মিয়াছে। ধনঞ্জয় মুখ ভার করিয়া পায়ে কাঠের পাটি আঁটিতে যায়। যশোদা বলে, শুয়ে থেকে থেকে মাথাও কি খারাপ হয়ে গেছে তোমার? এখান থেকে ওখানে গিয়ে খেতে বসবে, ওটা আঁটছ যে। ধনঞ্জয় কাঁদো কাঁদো হইয়া বলে, আর পারি না চাঁদের মা, সত্যি বলছি, আর পারি না। আমি কেন মরলাম না চাঁদের মা? হয়েছে, এসো এবার। নির্বিকারভাবে এই কথা বলিয়া যশোদা আরো বেশি নির্বিকারভাবে চলিয়া যায়। আর প্রশ্রয় দেওয়া হইবে না মানুষটাকে, এবার হইতে একটু শক্ত হইতে হইবে। পরদিন সকালে কাশীবাবু আসিয়া হাজির। কেমন আছো চাঁদের মা? রাস্তায় ঘষিয়া মুখের যেখানে যেখানে চামড়া তুলিয়া দিয়াছিল যশোদা, সেই জায়গাগুলি এখনো সাদাটে হইয়া আছে। মুখখানা কিন্তু হাসি হাসি, পরম আত্মীয় যেন দেখা করিতে আসিয়াছে। বসুন, আপনি ভালো তো? অনেকক্ষণ বসিয়া কাশীবাবু আজে বাজে গল্প করে, শ্রমিকদের কথা বলে, মিল পরিচালনার কথা বলে, সব অর্থহীন ভাষা ভাষা কথা। এ বাড়ির বাসিন্দা তারই মিলের শ্রমিকেরা যশোদার বাড়িতে রোয়াকে বসিয়া যশোদার সঙ্গে তাদের ম্যানেজার বাবুকে আলাপ করিতে দেখিয়া একটু অবাক হইয়া যায়। ভাবে যে এতদিনে বুঝি সত্য সত্যই তাদের দাবিগুলি সম্বন্ধে একটা ব্যবস্থা হইবে, আলোচনা করিবার জন্যই আসিয়াছে। কাশীবাবু কিন্তু সে আলোচনার ধার দিয়াও যায় না। যশোদা নিজে কথাটা তুলিলে আশ্বাস দিয়া শুধু বলে যে সত্যপ্রিয় নিজে খোঁজ খবর নিতেছেন, প্রায় মিলে আসিয়া দেখিয়া শুনিয়া যান, যথাসময় তিনিই সব ব্যবস্থা করিবেন। ভাষা ভাষাভাবে একটা খবর যশোদার কানে আসিতেছিল। সত্যপ্রিয় নাকি গভর্নমেন্টের বড় একটা কন্ট্রাক্ট পাইয়াছে, অথবা শীঘ্রই পাইবে। মিল বড় করা হইবে, উৎপাদন 2 গুণ 3 গুণ বাড়াইয়া ফেলা হইবে। জিজ্ঞাসা করিতে কাশীবাবু একটু থতমত খাইয়া গেল। কই না, আমি তো কিছু জানি না, কত গুজব বাজারে রটে। একেবারে বিদায় নেওয়ার খানিকটা আগে যশোদার বাড়িতে আসিবার আসল কারণটি কাশীবাবু ব্যক্ত করে। সত্যপ্রিয় তাকে পাঠাইয়া দিয়াছে। অনুতপ্ত ও লজ্জিত সত্যপ্রিয়। সত্যপ্রিয়র মিলে একটি চাকরি খালি আছে, ভালো চাকরি,
60 টাকা বেতন। নন্দকে এই চাকরিতে ভর্তি করিয়া নেওয়ার জন্য কাশীবাবুর উপর হুকুম আসিয়াছে। কি চোখেই যে চক্রবর্তী মশাই তোমাকে দেখেছেন চাঁদের মা, কপাল তোমার ভালো। যশোদা উদাসভাবে বলিল, কি জানি কপাল ভালো কি মন্দ। সত্যপ্রিয়র এই উদারতায় যশোদা একটুও মুগ্ধ হইয়া যায় না, মনটা বরং তার খারাপ হইয়া যায়। ধীরে সুস্থে নন্দকে আগের চাকরিটির মতো সাধারণ একটি চাকরি দিলে কোনো কথা ছিল না। 25 টাকার বদলে না হয় বেতনটা এবার 30 টাকাই হইত। কিন্তু অনুগ্রহের এরকম বাড়াবাড়ির একটিমাত্র অর্থ হয়, শ্রমিকদের দাবি মেটানো সম্বন্ধে সত্যপ্রিয় যে কথা দিয়াছিল সেটা পালন করিবার ইচ্ছা তার নাই। তাই ভাইকে মোটা মাহিনার চাকরি দিয়া যশোদাকে সে বাঁধিয়া রাখিতে চায়। শ্রমিকদের সম্বন্ধে প্রতিশ্রুতি পালনের সময় পার হইয়া গেলেও যশোদা যাতে গোলমাল না করিয়া চুপ করিয়া থাকে। যশোদার কথায় শ্রমিকেরা ধর্মঘট বন্ধ করিয়াছিল। যশোদা চুপ করিয়া থাকিলে তারাও চুপ করিয়া থাকিবে। এখন সমস্যা হইল নন্দকে সে চাকরি করিতে যাইতে দিবে কিনা। 2-3 মাসের বেশি চাকরি নন্দর থাকিবে না। ধর্মঘটের উপক্রম হইলেই আবার তার চাকরিটি খসিয়া যাইবে এবং নন্দর চাকরির খাতিরে ধর্মঘট যশোদা বন্ধ রাখিবে না, স্থগিত করিবে না। সত্যপ্রিয় যদি কথা না রাখে এবার ধর্মঘট ঘটাইয়া যশোদা এসপার ওসপার একটা কিছু করিয়া তবে ক্ষান্ত হইবে। কিন্তু সত্যই কি সত্যপ্রিয় মতলব আঁটিয়াছে যশোদাকে হাত করিয়া শ্রমিকদের একেবারে ফাঁকি দিবে? নন্দকে চাকরি করিতে না পাঠাইয়া সত্যপ্রিয়কে চটাইয়া দেওয়া কি সঙ্গত হইবে? রাত্রে নন্দকে সে জিজ্ঞাসা করে, চাকরি করবি নন্দ, নাই বা করলি? নন্দ জোর দিয়া বলে, না, চাকরি করব, চাকরি ছাড়া আমার চলবে না। কেন চলবে না? 2-3 মাস পরে আবার তো খেদিয়ে দেবে তোকে। কি এমন রাজা হবি তুই 2-3 মাস চাকরি করে? নন্দ আবার জোর দিয়া বলে, খেদিয়ে দেবে কেন? এবার আর খেদিয়ে দেবে না। শুনিয়া সন্দিগ্ধভাবে যশোদা জিজ্ঞাসা করে, কি করে জানলি তুই? চক্রবর্তী মশাই নিজে বলেছে। শুনিয়া আরো বেশি সন্দিগ্ধ হইয়া যশোদা জিজ্ঞাসা করে, তুই বুঝি চাকরির জন্য চক্রবর্তী মশাইয়ের কাছে গেছিলি নন্দ? নন্দ সাড়া দেয় না। রাগে দুঃখে অভিমানে যশোদাও অনেকক্ষণ গুম হইয়া থাকে। অন্ধকার ঘরের 2 প্রান্তের 2টি চৌকিতে ভাই বোনের অস্বাভাবিক নীরবতা অন্ধকারকে যেন কুৎসিত করিয়া দেয়। সরু গলিটার মধ্যেই কেবল যে ভ্যাপসা গন্ধ চিরস্থায়ী হইয়া আছে, ঘরের মধ্যেও হঠাৎ যেন সেই গন্ধের হদিশ মেলে। অন্তত তাই মনে হয় যশোদার। আমায় একবার বলতেও পারলি না নন্দ, তুই কি কচি খোকা যে তোকে আমি আটকে রাখতাম? চাকরি ছাড়া আমার চলবে না দিদি। একটা রহস্যময় ব্যবধানের সৃষ্টি হইয়াছে দুজনের মধ্যে। যশোদা স্পষ্ট অনুভব করতে পারে, জিজ্ঞাসা করিয়া কিছু জানা যাইবে না। এতকাল পরে নন্দর জীবনে এমন একটা গোপন কিছুর আমদানি হইয়াছে যা নিজস্ব ব্যক্তিগত সম্পদ। দিদিকে সে ভাগ দিতে পারিবে না। তাকে ডিঙাইয়া সত্যপ্রিয়র কাছে চাকরি ভিক্ষা করিতে যাওয়া শুধু চাকরির লোভে নয়। এতক্ষণে নন্দ তাহা হইলে কাঁদো কাঁদো হইয়া কথা বলিত, এমন তেজের সঙ্গে ঘোষণা করিতে পারিত না যে চাকরি ছাড়া তার চলিবে না। তাই সে চাকরি সংগ্রহ করিয়াছে। যশোদাকে জিজ্ঞাসা করাও দরকার মনে করে নাই। তবু যশোদা জেরা করে, তবু সে জানিতে চায় চাকরির এত দরকার তার কেন হইল। নন্দ যে কৈফিয়ত দেয় তাতে যশোদা একেবারে স্তম্ভিত হইয়া যায়। তার ভাই নন্দ, তার নিজের হাতে মানুষ করার রুগ্ন আর ভাবপ্রবণ অপদার্থ নন্দ, সে কিনা আজ তাকে শোনায় যে বসিয়া বসিয়া দিন কাটাইলে তো চলিবে না, জীবনে একটু উন্নতির চেষ্টা তো করিতে হইবে তাকে। বুড়া মানুষের মতো এই সব কথা বলিয়া আসল কথাটা গোপন করিয়া রাখে তার কাছে। বিষাদের স্বাদ যশোদা প্রায় জানেই না। বিষাদ যদি কখনো ঘনাইয়া আসে তার বাহন হয় চাঁদের জন্য শোক। তাও খুব বেশি প্রশ্রয় পায় না যশোদার কাছে। পুত্র শোকে কাতর হওয়ার অবসরই বা তার কই। আজ চাঁদের কথা মনেও পড়ে না, তবু গাঢ় বিষাদে তার যেন ঝিম ধরিয়া যায়। ঘুমের বদলে 2 চোখ ভরিয়া আসে, চোখের পাতা খানিকক্ষণ খুলিয়া রাখা আর খানিকক্ষণ বন্ধ করার উত্তেজিত অবসাদ। আর হ্যাঁ, আজ নিজেকে তার অসহায় মনে হয়।
মনে হয় জীবনটা তার ব্যর্থ হইয়া গিয়াছে। এতকাল কেন বাঁচিয়াছিল যশোদা? ভবিষ্যতে কেন বাঁচিবে? সকালে নিজেকে একটু অসুস্থ মনে হয়, তবে রাত্রির অনুভূতিগুলো রাত্রেই বিদায় হইয়া গিয়াছে। বিষাদও নাই, নিজেকে অসহায় মনে করাও নাই, জীবনের ব্যর্থতা বা সার্থকতা নিয়া মাথা ঘামানোও নাই। নন্দকে চাকরি দেওয়ার ব্যাপারটা পরিষ্কার বুঝিয়া আসিবার জন্য সোজাসুজি সে গিয়া সত্যপ্রিয়র সঙ্গে দেখা করে। সোজাসুজি জিজ্ঞাসা করে, 60 টাকা মাইনের চাকরি করবার যোগ্যী ছেলে তো আমার ভাই নয় চক্রবর্তী মশাই। ওকে যে নিচ্ছেন, ও কি পারবে? সত্যপ্রিয় মৃদু হাসিয়া বলে, তুমি একেবারে চমকে গেছো দেখছি। ভাবছ কি জানি কি মতলব আছে লোকটার, যেচে এমন একটা চাকরি দেয় কেন ভাইকে? ভাবছ তো? মতলব একটা আছে বই কি। মিলে নন্দর চাকরির নাম মাত্র, আসলেও চাকরি করবে আমার। বড় সুন্দর কীর্তন করে তোমার ভাই, সেদিন শুনে সবাই প্রশংসা করেছে। মাঝে মাঝে আমার এখানে কীর্তন করবে, এই জন্য ওকে চাকরি দিয়েছি। নিজের পকেট থেকে মাইনে গুনতে হতো, তার বদলে মিল থেকে যাতে মাইনেটা পায় আর আমারও কীর্তন শোনা হয়, সেই রকম একটা ব্যবস্থা করে দিয়েছি। যশোদা আশ্চর্য হইয়া বলে, কিন্তু মিলও তো আপনার। সত্যপ্রিয় তেমনিভাবে মৃদু মৃদু হাসে, মিল আমার বটে, কিন্তু মিলের টাকা আলাদা, আমার টাকা আলাদা। কপালের কথা বলো কেন? এতগুলি ব্যবসা আমার, কোনো একটা ব্যবসা থেকে 5টি টাকা নিজের জন্য চাইতে পারি না। যশোদার মুখ দেখিয়ে আবার বলে, ওসব বড় গোলমেলে ব্যাপারের কথা, ওসব তুমি বুঝবে না। কোনো ব্যবসায় শেয়ার হোল্ডার আছে, কোনো ব্যবসার স্লিপিং পার্টনার আছে, কোনো ব্যবসার আমি শুধু ম্যানেজিং এজেন্ট। তাছাড়া আসল ব্যাপারটা কি জানো? লাভ হলে লাভটি নেব, লোকসান হলে আমার গায়ে লাগবে না। এই হলো ব্যবসার মূল কথা। কত প্যাঁচ কষতে হয়, কত নিয়ম করতে হয়, তার ঠিকানা আছে? নিজে নিয়ম করে নিজে তো ভাঙতে পারি না। আমিই সব, আমারই সব, তবু আমি কেউ নই, আমার কিছুই নয়। বছর বছর ব্যাংকের টাকা যে আমার কি করে হুহু করে বেড়ে যাচ্ছে, নিজেই ভালো বুঝতে পারি না। এইখানে বসো তুমি, একটা কাগজে সই করে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে লাখ টাকা এসে হাজির হবে তোমার সামনে। বলিতে বলিতে সত্যপ্রিয় রীতিমতো উৎসাহিত হইয়া ওঠে। বোঝা যায় টাকার কথা বলিতে তার মজা লাগিতেছে। জীবনে একটি কাজ সে করিয়াছে জীবন দিয়া, এও একটা সাধনা বই কি। কিন্তু এ সাধনার ফাঁকি যশোদা জানে। একটা সীমায় ঠেকিবার পর এ সাধনা একঘেয়ে হইয়া যায়, সেইখানে সাধনার সমাপ্তি, তারপর কেবল জেট টানিয়া চলা। সত্যপ্রিয় এখন তাই করিতেছে। ব্যাংকে টাকা জমানো আর খোলামকুচি জমানোর মধ্যে আর বিশেষ কোনো পার্থক্য এখন নাই। যত বড় পেটুক হোক, কত আর খাইতে পারে মানুষ? এইভাবে কথাটা যশোদা বিচার করে। বড়লোকের দান সম্বন্ধেও তাই তার বিশেষ শ্রদ্ধা নাই। কোটিপতিরা লাখ টাকার হাসপাতাল স্থাপন না করিলেই বরং সে একটু আশ্চর্য হয়। যেমন আশ্চর্য হয় ময়রার দোকানের পেটুক মালিক যদি অমাবস্যার নিশি পালন না করে। যশোদাকে অভিভূত হইতে না দেখিয়া সত্যপ্রিয় একটু ক্ষুণ্ণ হয়। নন্দকে চাকরি দিবার কারণটা জানিয়া যশোদা অনেকটা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরিয়া যায়। পরদিন কাশীবাবু আবার আসে, আবার বসিয়া বসিয়া গল্প করে। যাবার সময় নন্দকে একেবারে সঙ্গে নিয়ে যায়। এবার নন্দ একেবারে চাকরির দলিল নিয়া বাড়ি ফেরে। 1 মাসের নোটিশ না দিয়া কার ক্ষমতা আছে এবার নন্দকে বরখাস্ত করে? করিলে 1টি মাসের বেতন মাগনা দিতে হইবে। চালাকি নয় নন্দের সঙ্গে। কি করতে হবে তোকে? কিছু না দিদি, কাশীবাবুর ঘরে একটা চেয়ারে বসে থাকবো আর কাশীবাবু যা বলবেন করব। আজকে শুধু সঙ্গে করে মিলটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন, কাল থেকে কাজ আরম্ভ। পরদিন নন্দকে জিজ্ঞাসা করিয়া জানা গেল সারা দিনে সে ঘণ্টাখানেক খাতা লিখিয়াছে, 2 বার কাশীবাবুর হুকুমে মিলটা ঘুরিয়া আসিয়াছে, আর একবার গিয়া একটা লোককে কাশীবাবুর কাছে ডাকিয়া আনিয়াছে। বাপ মা তুলিয়া গাল দিয়া কাশীবাবু লোকটিকে দিয়াছে তাড়াইয়া। যশোদা বলিল, এ আবার কেমন ধারা চাকরি রে বাবা? রাত্রে বিতাড়িত লোকটি যশোদার সঙ্গে দেখা করিতে আসিল। তার নাম ভুবন।
ধর্মঘটে সে একজন পাণ্ডা ছিল। আসিয়াই সে বলিল, বেশ দিদি, বেশ, ভাইকে দিয়ে শেষকালে আমারই ঘাড় ভাঙলে। কি বলছো তুমি ভুবন? যেন জানো না কিছু, ন্যাকা ঠাকুরুন। আমিও এর শোধ তুলব, সর্বনাশ যদি না করি তোমার আমি। গটগট করিয়া ভুবন চলিয়া গেল। যশোদা ভালো করিয়া কিছুই বুঝিতে পারিল না। ভাবিল নন্দকে দিয়া কাশীবাবু ডাকাইয়া আনায় বলিয়া সে বুঝি রাগ করিয়াছে। ব্যাপারটা কিন্তু তার মনের মধ্যে খচখচ করিতে লাগিল। নন্দকে দিয়া কাশীবাবু ডাকাইয়া আনে কেন ভুবনকে? ভুবনকে ডাকিবার লোকের কি তার অভাব ঘটিয়াছিল? এদিকে সত্যপ্রিয় মিলে চাকরি যাওয়ার যেন মরশুম পড়িয়া গেল। একদিন যায়, দুদিন যায়, নন্দ আসিয়া খবর দেয় সেদিনও সে ভুবনের মতো একজনকে ডাকিয়া আনিয়াছিল। কাশীবাবু গালাগালি দিয়া তাকে ছাড়াইয়া দিয়াছেন। ব্যাপার কি মতি? মতি ভয় ভয় বলে, তা তো জানি না চাঁদের মা। সুধীরকে জিজ্ঞাসা করিতে সেও গম্ভীর মুখে বলিল, জানি না। যশোদা বলিল, তোমাদের কি হয়েছে বলো তো? আমাকে যেন সবাই কেমন এড়িয়ে এড়িয়ে চলছো কদিন থেকে। তোমার এখন কর্তাবাবু, কাশীবাবু এনাদের সঙ্গে ভাব, আমরা কি তোমার সঙ্গে মিশতে সাহস পাই? যশোদা লম্বা করিয়া টানিয়া বলিল, বটে, বড় যে লম্বা চওড়া কথা শিখেছ দেখছি। সুধীর রাগিয়া বলিল, যাও, কি আর খেতি করবে তুমি? না হয় কাজ থেকে তাড়াবে, গতর থাকলে ঢের কাজ পাবো। কাজ থেকে তাড়াবো মানে? মানে সুধীর বলিল না, গম হইয়া বসিয়া রহিল। কালোর মুখখানাও অন্ধকার। একদিন যে কালো সুধীরকে তাড়াতাড়ি হাজত হইতে ফিরাইয়া আনার জন্য যশোদার বুকে মুখ লুকাইয়া কাঁদিয়াছিল, একরকম যশোদাই তো সুধীরকে সত্য সত্যই শেষ পর্যন্ত হাজত হইতে ফিরাইয়া আনিয়াছিল। যার চেষ্টায় এখনো হাজতে পচার বদলে পরদিনই সুধীর আসিয়া কালোর মুখে হাসি ফুটাইয়াছিল, আজ তার দিকে কেমনভাবে চাহিয়া আছে দেখো মেয়েটা, যেন যশোদার মতো শত্রু তার আর নাই। আফসোস করিয়া কি হইবে, মেয়ে মানুষ এমনি অকৃতজ্ঞই বটে। কিন্তু কেবল কালো তো নয়, জগৎ আর মতিরই বা কি হইল? দুদিন পরে কাজ গেল জগতের, তারপর দিন মতির। পায়ে পায়ে কাছে আসিয়া কালো বলিল, কাজ থেকে শেষ পর্যন্ত তাড়ালে দিদি, ধন্যী তুমি। কি বলছিস তোরা কালো? ডাক তো জগৎকে আর সুধীরকে। কিন্তু তারা কেউ আসিল না। পরদিন মতি বলিল, তুমি কাজ খসালে, এবার থেকে তুমিই তবে খেতে দিও চাঁদের মা। যশোদা বলিল, এসো তো মতি আমার সঙ্গে। মতিকে সঙ্গে করিয়া সে গেল জগতের ঘরে। জগৎ রাগিয়া আগুন হইয়া আছে। কেবল রাগ নয়, কি অবজ্ঞা সেই সঙ্গে। কথাই বলিবে না যশোদার সঙ্গে। অনেক বলিয়া অনেক বুঝাইয়া ব্যাপারটা যশোদা বুঝিতে পারিল। খুব সহজ একটা চাল দিয়া যশোদাকে সত্যপ্রিয় উপকাত করিয়াছে। প্রথমে রটিয়াছে এই যে যশোদা ভিড়িয়াছে ওপরওয়ালাদের সঙ্গে। যশোদা বিশ্বাসঘাতিনী। প্রমাণ, আগে একবার ধর্মঘট থামাইয়াছিল কে সকলের ক্ষতি করিয়া? গতবার ধর্মঘট থামাইয়াছে কে সকলের ক্ষতি করিয়া? সত্যপ্রিয়র সঙ্গে, কাশীবাবুর সঙ্গে এত অন্তরঙ্গতা কিসের যশোদার? দুবেলা সত্যপ্রিয়র মোটর চাপিয়া কেন সে সত্যপ্রিয়র বাড়ি নিমন্ত্রণ রাখিতে যায়? নন্দর মতো একটা ছোঁড়া যে মিলে অমন একটা চাকরি পাইল, এটা কিসের পুরস্কার? এক একটা ছুতা দিয়া একে একে ধর্মঘটে 7-8 জন পাণ্ডাকে তাড়াইয়া দেওয়া হইল, এটা কার পরামর্শ? আমার পরামর্শ নাকি জগৎ? হ্যাঁ, আমি পরামর্শ দিয়েছি তোমাদের তাড়াবার? কাশীবাবু নিজে বলেছেন। শুনিয়া খানিকক্ষণ যশোদা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর বলিল, পেটে পেটে এই মতলব ছিল ব্যাটার, তাই 3 মাস ধর্মঘট বন্ধ রাখতে বলেছিল। সবাইকে ডাকো ডিকি একবার জগৎ, পিলেটা চমকে দি হাড় হাবাতে সত্যপ্রিয় আর কাশীবাবুর। কিন্তু কেউ আসিল না। আর কে বিশ্বাস করিবে যশোদাকে? কি লাভ হইয়াছে যশোদাকে বিশ্বাস করিয়া? বরং লোকসান হইয়াছে পুরো মাত্রায়। যশোদা যদি খারাপ মানুষ নাও হয়, ধরা যাক তার কোনো দোষ নাই, কি দরকার তাকে টানাটানি করিয়া? সাবধান থাকাই ভালো। শ্রমিক প্রতিষ্ঠান দুটি হইতেও
যশোদা সম্পর্কে সাবধান থাকিবার জন্য সকলকে সাবধান করিয়া দেওয়া হইয়াছে। যশোদা কে যে তার কথায় সকলে ধর্মঘট করিবে আর ধর্মঘট থামাইবে? যশোদা নন্দকে বলিল, কাল থেকে কাজে যাস না নন্দ। শুনিয়া নন্দ মুশরিয়া গেল। বড় আরামের চাকরি, ইতিমধ্যে সে 15 টাকা আগাম মাহিনা চাহিবা মাত্র পাইয়া গিয়াছে। দিশেহারা নন্দ পরামর্শ করিতে গেল সুবর্ণের সঙ্গে। সুবর্ণ আতকাইয়া উঠিয়া বলিল, না না, কখনো চাকরি ছেড়ো না তুমি, আমাদের কি উপায় হবে? চাকরি না ছাড়িলেও যে তাদের কি উপায় হওয়া সম্ভব নন্দ ভাবিয়া পায় না। তবে সুবর্ণই একদিন 1 মিনিটের নোটিসে তাকে বগলদাবা করিয়াও উধাও হইয়া যাইতে চাহিয়াছিল। সুবর্ণই আজ মত বদলাইয়া তাড়াতাড়ি জীবনে তার উন্নতি করাইয়া প্রচলিত প্রথায় তাকে বরণ করিতে চায়। সুতরাং নন্দর কিছু বলিবার থাকিলেও বলিবার উপায় নাই, বলিতে ইচ্ছাও হয় না। অন্য কথা অবশ্য বলিতে ইচ্ছা হয় অনেক। আসরে শত শত মানুষের মধ্যে একা নন্দ একাকিনী সুবর্ণকে যেসব কথা হাসিয়া কাঁদিয়া বলে তার চেয়েও মৌলিক, তার চেয়েও রোমাঞ্চকর রাশি রাশি কথা। মনে হয় সুবর্ণেরও যেন ওই রকম অনেক কিছু বক্তব্য আছে। তাই নন্দও একরকম কিছুই বলে না, সুবর্ণও বলে না। জীবন মরণের সমস্যা নিয়ে পরামর্শটা পর্যন্ত তাদের এমন সংক্ষিপ্ত হয় বলিবার নয়। শুনিলে অন্য লোকের মনে হওয়া আশ্চর্য নয় যে কিশোর কিশোরীর মাসিক পত্রে যেসব ধাঁধা থাকে দুজনে বুঝি তারই উত্তর বাহির করিতেছে, একজন আর একজনকে শুনাইতেছে এক একটি সংকেত সূত্র। সুবর্ণ হয়তো বলে, 100 যদি হতো। নন্দ সায় দেয়। আচমকা 3টি মোটে শব্দ সুবর্ণ উচ্চারণ করিয়াছে, কিন্তু দুজনের কাছেই তার অর্থ পরিষ্কার। নন্দর যদি 100 টাকা বেতন হইত, আর নন্দ যদি জ্যোতির্ময়ের মতো একটি বাড়ি ভাড়া করিয়া বাস করিত আর মেলামেশা করিত ভদ্রলোকের সঙ্গে, অর্থাৎ সোজা কথায় নন্দ যদি জ্যোতির্ময় স্তরে ঠেলিয়া তুলিতে পারিত নিজেকে, তবে আর তাদের কোনো ভাবনা ছিল না। একটুক্ষণ চোখে চোখে চাহিয়া থাকিয়া সুবর্ণ হয়তো আবার বলে, দাদার চাকরি গেলেও। এবারও নন্দ সায় দেয়। জ্যোতির্ময় যদি চাকরি যায় এবং আর সে চাকরি না পায় এবং ভয়ানক গরিব হইয়া যশোদার বাড়ির মতোই একটা বাড়িতে কায়ে ক্লেশে দিন কাটাইতে বাধ্য হয়, অর্থাৎ সোজা কথায় জ্যোতির্ময় যদি নন্দস্তরে নামিয়া আসে, তাহা হইলেও তাদের কোনো ভাবনা ছিল না। আবার একটু চোখে চোখে চাহিয়া সুবর্ণ হয়তো আবারও নিচু গলায় ফিসফিস করিয়া বলে, বৌদির কথা তুলে খুব খোঁচাচ্ছি, কিন্তু। অপরাজিতার কথা তুলিয়া সুবর্ণ জ্যোতির্ময়কে খুব খোঁচাইতেছে, সে যাতে চাকরি ছাড়িয়া দিয়া গরিব হইয়া যায়। কিন্তু অপরাজিতার স্মৃতির অস্ত্রেও সুবর্ণ তার মর্মভেদ করিতে পারিতেছে না। সমস্ত খোঁচানো ব্যর্থ হইয়া যাইতেছে। দুজনে প্রায় একসঙ্গে নিঃশ্বাস ফেলে। নিঃশ্বাস ফেলিয়া নন্দ হয়তো বলে, যদি না হয়। সুবর্ণ হয়তো জবাব দেয়, তাহলে তাই করব। অর্থাৎ কিছুতেই যদি কিছু না হয়, তাহা হইলে অগত্যাই দুজনে তারা হাত ধরাধরি করিয়া নিরুদ্দেশ হইয়া যাইবে। এমনিভাবে কথার অতি ক্ষুদ্র ভগ্নাংশ আর মুখের ভাব আর দৃষ্টি বিনিময় দিয়া অনায়াসে তারা পরস্পরের মনের কথা বুঝিতে পারে। কি সৃষ্টি ছাড়া মনের মিলটাই যে তাদের হইয়াছে। এই রকম আদান প্রদানের নামই বোধহয় ভালোবাসার ভাষা। কে বলিবে? যশোদার বারণ না মানিয়া নন্দ চাকরি করিতে যায়, আর যশোদা সকলকে জিজ্ঞাসা করে, নন্দকে যদি আমি খেদিয়ে দিই, তবে তো তোমরা আমায় বিশ্বাস করবে। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখন তুচ্ছ হইয়া গিয়াছে। যশোদাকে তারা এড়াইয়া চলিতে চায়। যশোদার সঙ্গে মাখামাখি করিয়া বিপন্ন হইবে কে? বলাই নামে একজন শ্রমিক যেদিন বরখাস্ত হইয়াছিল, তার পরদিন সকালে উঠিয়াই ছেঁড়া কাপড় জামা শতরঞ্জি কম্বল গুটাইয়া বিদায় হইয়া গেল যশোদার বাড়ি হইতে। শোনা গেল তাকে আবার কাজে নেওয়া হইয়াছে। তারপর 7 দিনের মধ্যে যশোদার বাড়ি খালি হইয়া গেল। যশোদার পাওনা গণ্ডা মিটাইয়া দিয়াই গেল সকলে। কাশীবাবু সকলকে দরকার মতো আগাম টাকা দিয়াছে। যশোদাকে টাকা না দিয়া যাইতে পারিলে অবশ্য সকলে তাহাই করিত, কিন্তু যশোদাকে ফাঁকি দেওয়া বড় কঠিন। প্রথমে যশোদা বুঝাইবার চেষ্টা করিয়াছিল, কি করছো তোমরা বুঝতে পারছো? সাধ করে ফাঁদে পা দিচ্ছ।
যতদিন না মিলের দেনা শোধ হবে টুঁ শব্দটি করতে পারবে না তোমরা। যা বলবে, যা করবে মুক্তি বুঝে মেনে নিতে হবে তোমাদের। বুঝতে পারছ? বুঝিতে পারিতেছে সকলেই, কিন্তু উপায় কি? কেবল সত্যপ্রিয় মিলের নয়, অন্য মিলের যারা যশোদার বাড়িতে ছিল তারাও পলাইয়া গেল। উপর হইতে তাদের উপরেও চাপ পড়িয়াছে। এ বাড়িতে কেবল রহিল মতি আর ধনঞ্জয়। ও বাড়িতে সুধীর আর নদের চাঁদ। সুধীরকেও চলিয়া যাওয়ার জন্য কালো ক্রমাগত খোঁচাইতেছিল, কিন্তু সে কাজ করে রেলের ইয়ার্ডে। যশোদার দেনা শোধ করিয়া যশোদাকে ত্যাগ করার জন্য কে তাকে আগাম টাকা দিবে? নদের চাঁদের কাজ ছিল না, মিলে কাজ পাওয়ার সম্ভাবনাও তার নাই। 3টি উনানে যশোদার আঁচ পড়ে না। একটি উনান ধরানোর সময় তার মনে হয়, এত বড় উনান ধরাইয়া কি হইবে? মিছামিছি কয়লার অপচয়। ছোট একটি উনান তৈয়ারি করিতে হইবে। অন্য সময় প্রয়োজন হওয়া মাত্র ছোট উনান যশোদার প্রস্তুত হইয়া যাইত। এরকম সামান্য কাজ ফেলিয়া রাখা যশোদার স্বভাব নয়। কিন্তু এবার ছোট উনানটি যশোদার মনের মধ্যেই জ্বলিতে থাকিল। রান্নাঘরের বড় বড় উনান 3টির কাছে কাদামাটি দিয়া গড়িয়া তুলিবার শক্তি বা উৎসাহ যেন তার নাই। শহরতলী উপন্যাসের প্রথম ভাগ এখানেই শেষ হলো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।